আচ্ছা, আমার দেখা যাচ্ছে। আহ, ব্যাস, আমার স্ক্রিনকে দেখা যাচ্ছে ঠিকভাবে। হ্যালো। জি স্যার, দেখা জি স্যার, যাচ্ছে। দেখা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। তো আমরা আসলে লেকচার 3 পর্যন্ত ছিলাম আর কি, দুইটা সেকশনে। আজকে লেকচার 4। এখান থেকে একটা ইম্পর্টেন্ট জিনিস শুরু হবে আমাদের এই কোর্সের। আমরা লেকচার 3-তে কোথায় ছিলাম একটু মনে করাই দিই। তো আমরা বেসিক্যালি লেকচার 3-তে লাস্ট পর্যন্ত এই পর্যন্ত ছিলাম, যেখানে আমরা STM32 এর মোটামুটি একটা ইন্টারফেসটা আমরা শুরু দেখতেছিলাম যে কি কি আছে। যেমন এখানে একটা প্রসেসর কোড থাকে মেইনলি। এই প্রসেসর কোডটা যেটা রেড দিয়ে ডিফাইন করা। এইটার সাথে বাস, এইচবি বাস, যেটা অ্যাডভান্স হাইপার বাসের মাধ্যমে কিছু পেরিফেরালস কানেক্টেড থাকে। কে কে? এই যেমন হলো যে জিপিআইও পোর্ট, এটাকে বলা হয় জেনারেল পারপোজ ইনপুট আউটপুট। এই জিনিসটা নিয়ে আমরা আজকে পড়বো। বেসিক্যালি আরো কিছু জিনিস কানেক্টেড থাকে এই বাসের মাধ্যমে। ফ্ল্যাশ মেমোরি বা মেমোরি টাইপ জিনিস, এগুলো হলো কানেক্টেড থাকে। দেখেন তাহলে কিভাবে এই প্রসেসরের সাথে এই বাসের মাধ্যমে এই মেমোরি এবং এই বিভিন্ন পেরিফেরালস যেগুলোকে বলে এগুলো কানেক্টেড থাকে। আরো একটা এরকম পেরিফেরালস আরো কিছু, যেমন এখানে আছে ইন্টারাপ্ট পেরিফেরালস, তারপরে টাইমার আছে এখানে। এগুলো হলো যে আরেকটা বাসের মধ্যে এই আবার এইচবি বাসের সাথে এপিবি বাসের একটা কানেকশন আছে। এই বাসের মধ্যে মাধ্যমে আবার এই পেরিফেরালস গুলো কানেক্টেড থাকে। তো সব কিন্তু আলটিমেটলি আমাদের এই কর্টেক্স ইনফোর এই প্রসেসর এইটার সাথে কানেক্টেড। এটার সাথে বাসের মাধ্যমে কানেক্টেড হলো ফ্ল্যাশ মেমোরি বা এসরাম। এরপরে আবার এই মেমোরির সাথে এখানে কানেক্টেড হলো জেনারেল পারপোজ ইনপুট আউটপুট বা পেরিফেরালস গুলো কানেক্টেড। আবার এদিকে হলো যে এই পেরিফেরালস গুলোর সাথে আলাদা যে কিছু পেরিফেরালস আছে ওগুলো আবার আরেকটা বাসের মাধ্যমে এই প্রসেসরের কোরের সাথে কানেক্ট। তো এই ছবিটা পরীক্ষায় আসবে না, বাট এই ছবিটা মাথায় রাখলে অনেক কিছু সহজ হয় বোঝা। যেমন আসলে তাহলে কি হয়, একটা প্রসেসর, তো এই প্রসেসরের সাথে এইখানে আছে মেমোরি। তো এইটা হলো যে কিভাবে একটা বাস দ্বারা কানেক্টেড, এইটা একটা বাসের মাধ্যমে কানেক্টেড। এই প্রসেসরের সাথে মেমোরি আরো আছে, এখানে পেরিফেরালস আছে কিছু, পি দিয়ে লিখলাম এটা। তো এই পেরিফেরালস গুলো বাসের মাধ্যমে এই প্রসেসরের সাথে কানেক্টেড। এটা হলো মেইন মানে ডিজাইনটা আর কি STM32 বোর্ড। তো এখানে আমরা যদি দেখি তাহলে আসলে কি কি কয়েকটা ফান্ডামেন্টাল কম্পোনেন্ট বলছে কর্টেক্স এম প্রসেসরের কি কি আছে। যেমন অ্যারিথমেটিক লজিক ইউনিট, যেগুলো দিয়ে আসলে আমরা যোগ বিয়োগগুলো করি। প্রসেসর কন্ট্রোল ইউনিট আছে, ইন্টারাপ্ট কন্ট্রোলার এনভিআইসি আছে, নেস্টেড ভেক্টর ইন্টারাপ্ট কন্ট্রোলার আছে, ইনস্ট্রাকশন ফেচিং ডিকোডিং ইউনিট আছে, ইন্টারফেস অফ মেমোরি অ্যান্ড ডিবাগ আছে। তো যাই হোক, এই বিভিন্ন ইম্পর্টেন্ট জিনিস আছে এবং এগুলোর এখানে বর্ণনা দেওয়া আছে। যেমন ইন্টার কন্ট্রোলার কি করতেছে, আমাদের বাইরে থেকে যখন ইন্টারাপ্ট আসতেছে, আমরা জানি যে STM32 বোর্ড 216টা ইন্টারাপ্ট টোটাল হলো যে কন্ট্রোল করতে পারে বা হ্যান্ডেল করতে পারে। তো এগুলো হলো যে ইন্টারাপ্ট কন্ট্রোলার ইউনিটের মাধ্যমে কাজ করতেছে। আরেকটা আছে ইনস্ট্রাকশন ফেচিং অ্যান্ড ডিকোডিং ইউনিট, যারা হলো এই যারা হলো ইনস্ট্রাকশন বিভিন্ন মেমোরি থেকে, যে মেমোরি ইন্টারফেসের মাধ্যম থেকে যারা আমরা একটা ইনস্ট্রাকশন নিয়ে আসতেছে এবং পরবর্তীতে এটা ডিকোড করতেছে। তো ডিকোড করে যদি দেখে যে এটা যোগ করতে হবে, তাহলে এটাকে অ্যারিথমেটিক লজিক ইউনিটে পাঠাতে হবে, যেখানে আমরা যোগ বিয়োগ করা হবে এইগুলো আর কি। এরপরে প্রসেসর কন্ট্রোল ইউনিট আছে, মেমোরি ইন্টারফেস, ডিবাগ ইন্টারফেস, এগুলো নিয়ে খুব একটা পড়া নাই। এই আবারও ছবি আছে এবং কোথায় দেখানো আছে। তো দুইটা বাস হয়েছে এখানে, একটা এইচবি বাস আছে আর একটা আছে এইচবি আর এপিবি বাস। এই দুটোর মধ্যে একটা ব্রিজ আছে। দুইটা বাসের কি নাম? একটা হলো অ্যাডভান্স হাই পারফরমেন্স বাস বা এইচবি, আর একটা হলো যে অ্যাডভান্স পেরিফেরাল বাস বা এপিবি। এবং এই দুটা বাস আবার ব্রিজের মাধ্যমে কানেক্টেড। এপিবি বাসের মাধ্যমে হলো যে আমাদের বিভিন্ন পেরিফেরাল, যেমন এক্সটার্নাল ইন্টারাপ্ট, টাইমার, তারপর হলো এলসিডি মনিটর, এগুলো হলো যে বিভিন্ন ভাবে কানেক্ট করা যায় STM32 বোর্ডে। আচ্ছা, তো এরপরে হলো যে ইম্পর্টেন্ট এন্ড ফাংশনালিটি অফ জিপিআইও, যেটা। তো জিপিআইও কি? জেনারেল পারপাস ইনপুট আউটপুট। তাহলে জেনারেল পারপাস ইনপুট আউটপুটটা কি? যে এইটা বেসিক্যালি আমরা কল্পনা করতে পারি আরডুইনো বোর্ড যেমন আছে। আরডুইনো বোর্ডে আমাদের কত আউটপুট পিন আছে না, যেখানে আমরা আউটপুট পিনের মাধ্যমে আমরা এলইডি বা এগুলো যে জ্বলতে পারে বা এগুলোতে আমরা বিভিন্ন ধরনের সিগন্যাল পাই বা সিগন্যাল দিতে পারি। তো জিপিআই পোর্ট গুলো আসলে এরকম ভাবে ভাবা যায় যে এগুলো জেনারেল পারপাস ইনপুট আউটপুট। এটার মাধ্যমে আমরা বিভিন্ন ইনপুট আউটপুট ইনপুট হিসেবে ইউজ করতে পারি, আউটপুট হিসেবে ইউজ করতে পারি। আচ্ছা, number of pins available on a processor is usually limited. A processor pin that can be configured by software at runtime to perform various functions is called general purpose input output pin. আচ্ছা, এইখানে বেসিক্যালি এই স্লাইডটায় সবথেকে ইম্পর্টেন্ট হলো আপনি আপনাদের এই পার্টটা, যে জিপিআইও আসলে কি কি কাজ করতে পারে। জিপিআইও বেসিক্যালি 4 ডিফারেন্ট মানে 4টা ডিফারেন্ট কাজ করতে পারে। একটা হলো যে এটা ডিজিটাল ইনপুট হিসেবে কাজ করতে পারে, যেখানে একটা এক্সটার্নাল ভোল্টেজ দিতে পারে।
বা আপনি ধরেন একটা সেন্সর রাখলেন, একটা সেন্সর থেকে টেম্পারেচার সেন্সর থেকে আমরা টেম্পারেচারটা সেন্স করে একটা ভোল্টেজের মাধ্যমে আসলে জিনিসটাকে শো করলাম। এই ইনপুট হিসেবে কাজ করতে পারে, ডিজিটাল আউটপুট হিসেবে কাজ করতে পারে। দ্যাট মিনস এটাকে আমরা এলইডি সাথে কানেক্ট করতে পারি। দ্যাট মিনস একটা এলইডি কে আমরা কানেক্ট করে এলইডি যদি বাইরে আমরা সফটওয়্যারের মাধ্যমে কোনো একটা ইনস্ট্রাকশন দেয় দেন এলইডিটা খুলবে নিবে এইভাবে আর কি। আর একটা হলো যে অ্যানালগ ফাংশন হিসেবে কাজ করতে পারে। অ্যানালগ ফাংশনের কাজটা কি এখানে, এটা হলো যে ডিজিটাল টু অ্যানালগ কনভার্সন বা অ্যানালগ টু ডিজিটাল। একটা অ্যানালগ সিগন্যাল, ধরেন অ্যানালগ সিগন্যাল একটা কেমন হয়, এরকম একটা অ্যানালগ সিগন্যাল হয়। এটাকে যদি ডিজিটাল সিগন্যালে কনভার্ট করি তাহলে এটা একটা পালস হয় 1 নাইলে 0। তাহলে এইভাবে একটা কনভার্সন করে ডিজিটাল মানে অ্যানালগ টু ডিজিটাল। আরেকটা হতে পারে আদার কমপ্লেক্স ফাংশন সাচ অ্যাজ পিডব্লিউএম মানে পালস উইথ মডুলেশন আউটপুট বা এলসিডি ড্রাইভার বা টাইমার বেসড ইনপুট। সো বিভিন্ন ধরনের কমপ্লেক্স ফাংশনের কাজ করতে পারে, যেমন পিডব্লিউএম মানে পালস উইথ মডুলেশন আউটপুট হিসেবে আসতে পারে বা এলসিডি ড্রাইভার হিসেবে আসতে পারে, টাইমার বেসড ইনপুট ক্যাপচার। আমরা পড়বো এই জিনিসটা নিয়ে, আমরা পড়বো। বাট এটাকে আরেকটা জিনিস আছে এটাকে পাশেই বলে অল্টারনেট ফাংশন হিসেবে কাজ করতে পারে। এই চারটা জিনিস মনে রাখতে হবে। এটা যদি আমরা যদি না বেসিক্যালি মিডের আগে আমরা একটা সিটি নিব, হয়তো নেক্সট উইক, এই উইকে না নেক্সট উইকে, মিডের আগে নেক্সট উইকের বুধবার, এটা আপনারাও মাথায় রাখবেন যে নেক্সট উইকের বুধবার একটা সিটি থাকবে। তো এই সিটিতে এই স্লাইড বেসিক্যালি থাকবে, আর পরের স্লাইডটা হয়তো থাকবে যেটা আমি বৃহস্পতিবার পর। তো এই দুইটা স্লাইড, এইটার সব থেকে ইম্পর্টেন্ট পার্ট হলো যে এখানে জিপিআইও, যেটার ইম্পর্টেন্স এন্ড ফাংশন অফ জিপিআইও যদি বলি, দেন এই চারটা যদি কেউ লিখতে পারে, এই যে ইনপুট, ডিজিটাল আউটপুট, অ্যানালগ ফাংশন, আর হলো যে এটা আমাদের কাজ করতেছে অল্টারনেট ফাংশন হিসেবে কাজ করতে পারে, এই চারটা যদি কেউ লিখতে পারে তাইলে আমি যদি এই কোশ্চেনটা আসে দেন এই কোশ্চেনটা ফুল মার্ক পাবে। আচ্ছা, তো এরপরে এই ফাংশনালিটি অফ জিপিআইওটা এবার আলাদা করে বলা আছে আসলে কি করতেছে। তো এখানে করতেছে বলতেছে জিপিআইও পোর্ট কনসিস্ট অফ জিপিআইও পিনস। দ্যাট মিন্স একটা পোর্টে অনেকগুলো পিন থাকে, যেমন থেকে 16টা পিন থাকতে পারে, হুইচ শেয়ার সেম ডাটা আর কন্ট্রোল রেজিস্টার। দ্যাট মিন্স একটা জিপিআইও পোর্টে 8টা থেকে 16টা পিন থাকতে পারে। All GPIO pins in a GPIO can be configured as input or output independently. That means আপনার ধরেন একটা GPIO পোর্ট এরকম আছে, GPIO পোর্ট আছে 8টা বেসিক্যালি। GPIO পোর্ট আছে A থেকে H পর্যন্ত GPIO পোর্ট আছে। দ্যাট মিন্স A B C D E F G H, এবং প্রত্যেকটা পোর্টে আবার 8টা করে পিন আছে, 8টা করে বা 16টা করে পিন আছে, এবং প্রত্যেকটা পিন দ্বারা আলাদা আলাদা ভাবে আপনি কন্ট্রোল করতে পারেন। যেমন এই পিনটা দিয়ে ধরেন একটা এলইডি কন্ট্রোল করতেছেন, এই পিনটা দিয়ে আপনি আরেকটা এলইডি কন্ট্রোল করতেছেন। দ্যাট মিন্স প্রত্যেকটা পোর্টের প্রত্যেকটা পিন দ্বারা আপনি আলাদা জিনিস কন্ট্রোল করতে পারছেন। এটাই বলছে ক্যান বি কনফিগার্ড অ্যাজ ইনপুট অর আউটপুট ইন্ডিপেন্ডেন্টলি। When a GPIO pin ISC set as digital input, the binary data read from this pin of this GPIO group is saved in, মানে এটা হলো যে কোথায়, যদি আপনি একটা ইনপুট নেন, আপনি ধরেন এই জিপিআইও পোর্ট এ এর অনেকগুলো পিন আছে, আমরা জানি যে 8টা পিন আছে। তাহলে এই 8টা পিনের যে কোনো একটা দিয়ে, ধরেন এইটা দিয়ে আপনি একটা ডাটা ইনপুট নিলেন, ধরেন একটা টেম্পারেচার রিড করলেন। তো এই টেম্পারেচারটা রিড করে আপনি কোথায় স্টোর করবেন, অবশ্যই একটা রেজিস্টারে। সেই রেজিস্টারটার নাম কি, সেই নাম হলো ইনপুট ডাটা রেজিস্টার। এই ইনপুট ডাটা রেজিস্টারের মাধ্যমে আমরা হলো যে এই যে প্রত্যেকটা বিট থেকে বা প্রত্যেকটা পিন থেকে যে ডাটাটা পাই ওইটা স্টোর করে রাখি। আরেকটা হলো যে জিপিআইও পিন থেকে আমরা ডিজিটাল আউটপুট হিসেবেও এটাকে আমরা করতে পারি, এবং এই ক্ষেত্রে আউটপুট ডাটা রেজিস্টার হিসেবে কাজ করে, বা ওডিআর আউটপুট ডাটা রেজিস্টার হিসেবে কাজ করে এটা। তাহলে আউটপুট ডাটা রেজিস্টার কি, হোল্ডস দ্য আউটপুট অফ দিস পিন। দ্যাট মিন্স আউটপুটে আপনার সফটওয়্যার থেকে একটা কোনো আউটপুট আসলো, এটাকে আগে প্রথমে আউটপুট ডাটা রেজিস্টারে আমরা কন্টেইন করব, দেন এটাকে পিনের মাধ্যমে শো করব, এটাই একটু বলছে। আচ্ছা, এরপরে আছে কি এখানে, এরপরে আছে পোর্ট ম্যাপ ভার্সেস মেমরি ম্যাপ। আচ্ছা, পোর্ট ম্যাপ ভার্সেস মেমরি ম্যাপ কি, ইনপুট আউটপুট রেফার্স টু দ্য ডাটা কমিউনিকেশন বিটুইন দ্য প্রসেসর কোর এন্ড এ পেরিফেরাল ডিভাইস। মানে ইনপুট আউটপুট মানে কি, ইনপুট আউটপুট মানে বুঝাইতেছে আপনি যে আউটপুট বলেন, তাহলে আউটপুট মানে কি, আউটপুট মানে প্রসেসর কোর থেকে কোনো একটা ডাটা ওই জিপিআইও পোর্টে যাচ্ছে, মানে সেখান থেকে একটা এলইডি জ্বলতেছে বা নিতেছে ওই ইনস্ট্রাকশন অনুযায়ী। আর ইনপুট মানে কি, তার মানে দুইটা জিনিস, একটা হলো যে প্রসেসর, একটা হলো প্রসেসর, এখানে হলো যে পিআর, আর একটা হলো এইখানে হলো পেরিফেরালস। পেরিফেরালস এর মধ্যে জিপিআইও হতে পারে। তো জিপিআইও একটা জিনিস হতে পারে, আপনি এই প্রসেসর থেকে জিপিআই কে কোনো একটা ইনস্ট্রাকশন দিতে পারেন, সেই অনুযায়ী জিপিআইটা কাজ করবে, তার মানে এইটা হলো আউটপুট। আরেকটা কাজ হতে পারে জিপিআই তো যে সেন্সর বা কোনো কিছু লাগানো আছে, সেটা যদি এই তার বাইরে থেকে কোনো একটা জিনিস চেঞ্জ করে এই প্রসেসরে হলো যে সেই ডাটা পাঠায়, যদি মানে ইনপুট আর কি। তার মানে দুই ধরনের কাজ হতে পারে। এটা একটা ডাটা কমিউনিকেশন বেসিক্যালি বিটুইন প্রসেসর কোর এন্ড পেরিফেরাল ডিভাইস। দেয়ার আর টু কমপ্লিমেন্টারি অ্যাপ্রোচ, মানে দুই ভাবে আসলে এটা করে। একটা হলো পোর্ট ম্যাপ ইনপুট আউটপুট, যেটা আসলে বিভিন্ন স্পেশাল মেশিন ইনস্ট্রাকশনের মাধ্যমে, এখানে দুটো ছবি দেওয়া আছে, যে হলো যাতে ইনপুট আউটপুট ডিভাইস যে অ্যাড্রেস স্পেসটা
আর মেমোরি অ্যাড্রেস যে স্পেসটা, দ্যাট মিনস একটা হলো মেমোরিও তো আছে প্রসেসরের সাথে। আমরা যদি এখানে চেক করি যে এই হলো প্রসেসর, এই হলো মেমোরি, এই হলো পেরিফেরালস। তার মানে মেমোরির জায়গা আর পেরিফেরালসের জায়গা কিন্তু আলাদা। কিন্তু যদি এমন ভাবে আমরা সাজাই যে আমাদের পোর্ট ম্যাপ, যে মেমোরি অ্যাড্রেস স্পেস আর ইনপুট আউটপুট অ্যাড্রেস স্পেস আলাদা আছে, দুইটা আলাদা অ্যাড্রেস স্পেসে এরা বিলং করে, তাইলে এটাকে বলা হচ্ছে পোর্ট ম্যাপ। আর একটা জিনিস বলতেছে মেমোরি ম্যাপ। মেমোরি ম্যাপ কি ইনপুট আউটপুট ডিভাইস, যেটা ইনপুট আউটপুট ডিভাইস আর মেমোরি গুলা একটা আরেকটার উপরে স্ট্যাক করে আছে, সেম স্পেসটাই শেয়ার করতেছে। তার মানে একটাই স্পেস এই পুরোটা। এইটার কিছু অংশ মেমোরি শেয়ার করছে, মেমোরি যেখানে আমরা আসলে ডাটা, আর কিছু অংশ হলো যে পেরিফেরাল শেয়ার করতেছে, যেখানে আমরা বিভিন্ন ধরনের ডাটা আনতেছি বা ডাটা আউট করতেছি, ওই জায়গাটা শেয়ার করতেছে হলো যে ইনপুট আউটপুট ডিভাইস গুলো। তো এইভাবে যদি একটা সেম স্পেস হলো শেয়ার করতেছে, দেন এইটাকে বলা হচ্ছে আমাদের মেমোরি ম্যাপ। আর পোর্ট ম্যাপ বলতেছে যে মেমোরি অ্যাড্রেস স্পেস আর ইনপুট আউটপুট ডিভাইস অ্যাড্রেস স্পেস এই দুটো আলাদা আছে। এটা খুব ইম্পর্টেন্ট না, তবু জাস্ট বলে রাখলাম। তো এখন মেমোরি ম্যাপের ক্ষেত্রে, কিসের ক্ষেত্রে আসলে মেমোরি ম্যাপ পুরাটাই, মানে আর্ম বা STM32 এর ক্ষেত্রে আমরা আসলে এই ধরনের মেমোরি স্পেস আসলে ইউজ করি, মানে মেমোরি ম্যাপ। মেমোরি ম্যাপ, তো দেখেন মেমোরি ম্যাপে এই যে কোড রিজিয়ন, আমরা মেমোরির আগের যদি স্লাইডটা দেখবো, আমরা মেমোরিকে কয়েকটা ভাগে ভাগ করা হয়, যেখানে একটা কোড রিজিয়ন আছে, একটা স্ট্যাম রিজিয়ন আছে, এগুলো আছে। তো আবার এগুলোর সাথে পেরিফেরাল রিজিয়নটা এই মেমোরি স্পেসটাই আসলে দখল করে রাখতেছে, শেয়ার করতেছে। দ্যাট মিনস এটা আসলে আমাদের স্পেস আর কি করে। তো এখানে কি কি আছে এটাই বলছে যে কোড রিজিয়ন আছে একটা, এরপরে স্ট্যাম রিজিয়ন আছে একটা, এবং কোনটা কয় জিবি, প্রায় 0.5 জিবির মতো আছে কোড। তারপরে হলো যে স্ট্যাম রিজিয়ন আছে 0.5 জিবি, পেরিফেরাল স্পেস আছে 0.5 জিবি, এক্সটার্নাল র্যাম আছে 1 জিবি, এক্সটার্নাল ডিভাইসের জন্য আছে 1 জিবি, সিস্টেম পুরো সিস্টেমটার জন্য আছে আর এক্সট্রা সিস্টেম বসের জন্য আছে 0.5 জিবি। তো এটা টোটাল হলো যে 4 জিবির মতো। হ্যাঁ, টোটাল হলো যে 4 জিবি হলো আমাদের স্পেস এখানে কর্টেক্স M4 এর মেমোরিটা। তো এইখানে জিপিআইও নিয়ে আমরা আসলে পড়া শুরু করবো। তো জিপিআই এর 8টা জিপিআইও পোর্ট, আমরা যেটা বললাম যে এ থেকে এইচ পর্যন্ত, এবং প্রত্যেকটার আবার তাহলে এ এর আছে 16টা পিন, ঠিক সেই ভাবে বি এরও আছে 16টা পিন, সি এরও আছে 16টা পিন, এরকম করে এইচ পর্যন্ত আসলে 16টা পিন আছে। তার মানে প্রত্যেকটা পোর্টের 16টা করে পিন, এবং প্রত্যেকটা এই যেমন তাহলে 8x16, তাহলে 8x16 এই হলো টোটাল আমার পিন সংখ্যা। এবং প্রত্যেকটা পিনকে আমরা আলাদাভাবে কনফিগার করতে পারবো, প্রত্যেকটা পিনের মাধ্যমে আলাদা করে ডাটা সিলেক্ট করতে পারবো, ডাটা আউটপুট দিতে পারবো, ডাটা ইনপুট দিতে পারবো, এরকম। আচ্ছা, জিপিইউ মেমোরি ম্যাপটা কিভাবে আছে আসলে, যেমন তাহলে প্রথম কথা হলো যে জিপিইউ একটা এক্সটার্নাল ডিভাইস, দ্যাট মিনস এটা একটা মেমোরি অ্যাড্রেস। তাহলে মেমোরি অ্যাড্রেসটা কোথা থেকে শুরু, জিপিইউ এর মেমোরি অ্যাড্রেসটা শুরু অ্যাড্রেস থেকে 0x, এটা একটা হেক্সাডেসিমাল সংখ্যা। x 0x মানে তো একটা হেক্সাডেসিমাল নাম্বার, তার মানে 48000400 এইখান থেকে। এবং পরেরটা হলো যে 404, দ্যাট মিনস হলো 4 বিট করে আসলে মানে ই করতেছে আর কি আমাদের, মানে পুরো মানে 1 কিলোবাইট আর কি। টোটাল হলো 1 কিলোবাইট জায়গা একটা থেকে আরেকটা। তাহলে এই যে আমাদের কি বলে এখন তাহলে একটা জিপিইউ মেমোরি অ্যাড্রেসে তাহলে কি কি আছে, তাহলে একটা জিপিইউ মেমোরি অ্যাড্রেসে আসলে আমাদের আছে হলো যে মোডার, এগুলো সব একটা রেজিস্টার আর কিছুই না। এদিকে যদি আমরা তাকাই, ডান পাশেরটা একটু দেখলে বুঝবো, মোডার রেজিস্টার, তারপরে ও টাইপার রেজিস্টার, তারপর ও স্পিডার রেজিস্টার, এগুলো কি প্রত্যেকটাই 32 বিটের রেজিস্টার, যেখানে আমরা বিভিন্ন ধরনের বিট, তাহলে 32টা বিটের এক একটা রেজিস্টার, যেখানে আসলে আমরা ডাটা স্টোর করতেছি। রেজিস্টার মানে তো আসলে ডাটা স্টোর করবো কিছুই না। তার মানে এরকম আমাদের রেজিস্টার আছে এই জিপিইউ এর মাধ্যমে। জিপিইউ এর মধ্যে কি কি রেজিস্টার আছে, জিপিইউ এর মধ্যে মোডার নামক একটা রেজিস্টার আছে, ও টাইপার একটা রেজিস্টার আছে, ও স্পিডার, ইউপিডিআর, আইডিআর, ওডিআর, বাকিগুলো খুব একটা লাগে না। এখানে অল্টারনেট ফাংশন রেজিস্টার 0, অল্টারনেট ফাংশন রেজিস্টার 1, এই কয়টা আসলে লাগে। এই ওডিআর পর্যন্ত এই কয়টা জিনিস আমরা ইউজ করি, আর নরমালি এই কয়টা ইউজ করি, আরো আছে। তো এই পর্যন্ত আসলে বলছে টোটাল হলো জিপিইউ এ আছে 1 কিলোবাইট নিয়ে। তাহলে এরকম জিপিইউ বিও আছে, তারও 1 কিলোবাইট জায়গা, সিও আছে, তারও 1 কিলোবাইট, তার মানে 8টার জন্য 8 কিলোবাইটের মতো জায়গা আসলে টোটাল আছে। তো এবং এইটুকু হলো যে টোটাল কত 48 বাইটস বুঝাইতেছে আর কি, এইটুকু আরো স্পেস উপরে আছে, তাহলে জাস্ট 48 বাইটস এটা বলছে আর কি। আবার ইচ রেজিস্টার হ্যাজ 4 বাইটস, তার মানে এই মোডারের 4 বাইটস। এটা আপনারা বুঝবেন, এক বাইটে কত বিট, এক বাইটে হলো যে 4 বিট, কি বলি সরি 8 বিট, এক বাইটে হলো 8 বিট, 8 বিট। তাহলে 8টা বিট যদি হয়, তাহলে আমাদের টোটাল আমার বিট হলো যে 32টা বিট। তাহলে এখানে আসলে তাহলে কতটুকু আছে, 4 বাইট আছে, এটাই তো হিসাব আসলে। তাহলে প্রত্যেকটা মেমোরি বা সরি প্রত্যেকটা রেজিস্টার আসলে 32টা করে বিট, 32টা করে বিট সংরক্ষণ করে। তাহলে এরকম 1 2 3 করে 32টা বিট সংরক্ষণ করে, দ্যাট মিনস এটা 4 বাইট করে সংরক্ষণ করতেছে প্রত্যেকটা রেজিস্টার। আচ্ছা, এরপরে জিপিইউ এর দুটো ইম্পর্টেন্ট জিনিস আছে, আমি পুরো স্লাইডে একটা জায়গায় ইম্পর্টেন্ট বলছি, সেটা হলো যে
এই জায়গাটা, সরি এই জায়গাটা ফাংশনালিটি অফ জিপিআইও। জিপিআইও বেসিক্যালি কি কি কাজ করে, একটা হলো ডিজিটাল ইনপুট, ডিজিটাল আউটপুট, অ্যানালগ ফাংশন, আর একটা হলো অল্টারনেট ফাংশন। এই চারটা জিনিস বলছিলাম। আরেকটা হলো স্লাইডের সব থেকে ইম্পর্টেন্ট, যেটা হলো 13 নম্বর স্লাইড, যেটা যে ক্যাস্টিং এ মেমোরি অ্যাড্রেস টু এ পয়েন্টার। তাহলে একটা মেমোরিকে এখন আমি ধরেন এই মেমোরি অ্যাড্রেসটাকে আমি অ্যাক্সেস করতে যাচ্ছি, যে এখানে মোডার এই যে রেজিস্টারটা, এটার মধ্যে আমি কিছু রাখতে যাচ্ছি। তাহলে এটাকে আমি কিভাবে রাখবো, বা এখান থেকে কিছু নিতে যাচ্ছি, তাহলে আমি এটাকে কিভাবে রাখবো। এখন বেসিক্যালি আমরা কোডের পার্টে আসতেছি, যে আসলে একটা কোডের লাইন আসলে কিভাবে লিখি STM32 তে। তো STM32 তে দেখেন একটা অ্যাড্রেসকে আসলে কিভাবে ডিফাইন করে। এটা প্রথমে এই যে জিনিসটা, একটা অ্যাড্রেসকে আমি অ্যাক্সেস করতে হলে তিনটা মেথডে আসলে অ্যাক্সেস করতে পারি। মেথড 1 যেটা বলতেছে, যেখানে আপনার এই হলো অ্যাড্রেসটা বেসিক্যালি, এই যে 0x48000414, এইটাই তো বেসিক্যালি আমরা মানে এরকম অ্যাড্রেস নিয়ে তো আসলে কাজ করতেছি, বা 400 যে কোনো একটা অ্যাড্রেস বলতেছি। তাহলে এরকম একটা হেক্সাডেসিমাল অ্যাড্রেস, বাট অ্যাড্রেসটাকে আসলে একটা পয়েন্টারের মধ্যে নিতে হবে। ব্যাপারটা এরকম, ধরেন এই একটা বাসা আছে, বাসা আছে তো এই একটা বাসা আছে আমাদের হোম, তো এইচ, তো এইখানে আমাদের হাতে একটা আছে, যে এই বাসার অ্যাড্রেস আছে। সেই অ্যাড্রেসটা সেই অ্যাড্রেসটা কেউ বলে দিল আমাদের, সেই অ্যাড্রেসটাকে আমাদের কেউ বলে দিল। তো এই অ্যাড্রেসটাকে বলে দেওয়া, যেটা যে এই অ্যাড্রেসটা বাসার অ্যাড্রেসটা হলো এইটা, এইটাকে বলা হয় কেস্টিং করা। এটা হয় কেস্টিং, এটাকে এই জিনিসটাকে বলা হয় কেস্টিং। আর এই বাসার মধ্যে কি আছে, এই বাসার মধ্যে কি মানুষ আছে নাকি জিনিসপত্র আছে নাকি অন্য কিছু আছে, এই জিনিসটাকে যে ডিফাইন করে, বা এই জিনিসটাকে যে মাধ্যমে আমরা বুঝাই দেই, সেই জিনিসটাকে বলা হয় ডি রেফারেন্সিং করা। ডি রেফারেন্সিং করা বাসার অ্যাড্রেসটাকে ডিফাইন করা হলো যে আমাদের কেস্টিং, আর আমার বাসার মধ্যে কি জিনিস আছে ডি রেফারেন্স। তো এই এখানে এত বড় লিখলাম না, লিখতে কষ্ট হচ্ছে এখান থেকে। এই হলো ডি রেফারেন্স। তাহলে একটা হলো যে কেস্টিং করা, আর একটা হলো যে ডি রেফারেন্সিং করা। তো এখন আমরা আসলে কিভাবে কেস্টিং আর ডি রেফারেন্সিং একই লাইনের মাধ্যমেই করে ফেলা যায়, একটা লাইনের মাধ্যমে করা যায়। আবার আপনার ইচ্ছা করলে এটাকে আলাদা আলাদা করেও করা যায়, আবার ইচ্ছা করলে মানে ওই তো বললাম, হয় আলাদা করা যায় অথবা একসাথে একটা লাইনেই করে দেওয়া যায়। তাহলে এখানে আসলে কি করছি আমরা, তার আমরা প্রথমে করছি যে ইন মানে 32 বিটের একটা, যেহেতু প্রত্যেকটা অ্যাড্রেসই আসলে 30 মানে প্রত্যেকটা রেজিস্টারে 32 বিটের, তাহলে এরকম একটা আনসাইন্ড ইন্টিজার নিছি। আনসাইন্ড ইন্টিজার 32 বিটের, যেটা ধারণ করতে পারবে। এইটার মধ্যে এই যে অ্যাড্রেসটা, এই অ্যাড্রেসটাকে আমরা পাঠাই দিছি, এবং এই অ্যাড্রেসটার সাথে দেখবেন এইখানে একটা স্টার দেয়া। এই স্টারটা দেওয়া মানে হলো যে আপনি কেস্টিং করতেছেন, দ্যাট মিন্স আপনি মেমোরি পয়েন্টারকে বলতেছেন যে এই অ্যাড্রেসটা আসলে তুমি তোমার ভিতরে নাও, বা এই অ্যাড্রেসটা। তো এইটা হলো যে কেস্টিং করা। এবং আপনি শেষে যায় মাসের আরেকটা হলো যে স্টার দেখতে পাবেন, এইটাকে বলা হয় ডিরেফারেন্সিং করা। এবং এইটার মাধ্যমে আপনি বলে দিতেছেন এই অ্যাড্রেসটার মাধ্যমে একটা এইখানে একটা ইন্টিজার আছে, আনসাইন্ড ইন্টিজার 32 বিটের একটা ইন্টিজার আছে এটার মধ্যে। তার মানে ওইটাই আসলে হলো যে আপনি প্রথমে পয়েন্টারকে একটা অ্যাড্রেস দিয়ে দিয়েছেন, সেটাকে বলা হয় কেস্টিং করা। আর পরবর্তীতে ওইটাকে হলো যে একটা ডিরেফারেন্সিং এর মাধ্যমে আপনি বলে দিয়েছেন এখানে একটা ইন্টিজার আছে, ইন্টিজার টাইপের ভ্যালু আসলে হোল্ড করতেছে। এই দুটো জিনিস একসাথে করছেন এক লাইনের মাধ্যমে। এখন এইটা কি করছেন, এরপরে এই অ্যাড্রেসটাকে পয়েন্টারটা যেখানে আছে সেখানে 1 UL দুইবার লেফট শিফট 13, এটা মনে হয় এটার সাথে পরিচয় আছে সি প্রোগ্রামিং থেকে। তো এটা বেসিক্যালি 13 ঘর লেফট শিফট আছে। ও বলতেছে যে তুমি এই অ্যাড্রেসটা আগে পয়েন্ট করো, এই অ্যাড্রেসটা পয়েন্ট করে তুমি 13 ঘর এদিকে বাম পাশে আগাও। তার মানে 1 2 3 4 5 6 এরকম করে ও 13 ঘরে আসতে ওই জায়গাটায় চলে যাও। তো ও আসলে এইভাবে আসলে জিনিসটা কি করতে 13 এখানে থাকতে পারে অথবা 0 থাকতে পারে। তো যে মানে যে ডাটাটা আছে ওইটা রিড করো। ও আসলে এইটাই বলতেছে। তাহলে প্রথমে কি করলো, প্রথমে একটা কেস্টিং এর মাধ্যমে অ্যাড্রেসটা দিল, এই অ্যাড্রেসের মধ্যে কি টাইপের ডাটা আছে বা কি টাইপের ডাটা থাকতে পারে ও সেটাকে ওটাতে মেনশন করলো। তাহলে এই দুইটাকে জিনিস বলা হয় কেস্টিং আর ডিরেফারেন্সিং। এখন মেথড 2 আর 3 তে কি করছে, এই সেম জিনিসটাই আমরা আলাদা করে করছি। প্রথমে হলো কেস্টিং করছি। তাহলে কেস্টিং করছি কি, কেস্টিং মানে হলো যে ওই যে অ্যাড্রেসটা হোম অ্যাড্রেসটা ওইটা হলো যে আমরা আলাদা করে বলছি যে হ্যাঁ এরকম একটা অ্যাড্রেস আছে, পয়েন্টারটাকে ওইখানে পয়েন্ট করো। তারপরে আমরা বলছি যে হ্যাঁ এইখানে হলো জিপিআইওবি বেসিক্যালি ওডিআর। আমরা দেখছি যে প্রত্যেকটা জিপিআই এর মধ্যে কিছু রেজিস্টার আছে, যেমন জিপিআইও এ এর মধ্যে ওডিআর বা আউটপুট ডাটা রেজিস্টার আছে। ঠিক সেম জিপিআইও বি যদি হয় তাহলে জিপিআইও বি এর মধ্যেও একটা আউটপুট ডাটা আছে। তাহলে ওই রেজিস্টারটাকে বলছে। তো ও বলছে যে এইটার এই যে 0x480014 এইটার নাম দিছে, এটার একটা নাম দিছে কি জিপিআই ওডিআর। তার মানে প্রথমে যে অ্যাড্রেসটা আমি পাইলাম সেটার নামটা হবে জিপিআই ওডিআর, জিপিআইও বি ওডিআর। আচ্ছা ঠিক আছে, তাহলে অ্যাড্রেসের নাম নিলাম আমরা একটা। বাট এইখানে কিন্তু আর কোনো নাম নেই না, এখানে ডিরেক্ট অ্যাড্রেসটাকে ধরেই কাজ করতেছে। বাট এখানে আমরা অ্যাড্রেসটার একটা নাম দিছি। আচ্ছা দেন এই নামের পরে আমরা কিন্তু এখনো ডি রেফারেন্সিং করি নাই, কারণ এখানে একটা স্টার ইউজ করছি। এই যে আগের যে স্টারটা ওইটা ইউজ করিনি।
তাহলে এই স্ট্রাকচার যখন ইউজ করছি সেটা কখন, এখন এই নামের বাম পাশে ইউজ করছি, এটাকে আমরা ডিরেফারেন্সিং করছি এখন। এরপরে হলো যা ঠিক সেটাই করছি যে 13 ঘর লেফট শিফট করে যে ডাটাটা আছে ওটা রিড করছি, আর কিছুই না। আচ্ছা, এরপরে কি, আর casting to a pointer and then dereferencing it, বেসিক্যালি এখানে তাহলে কি করছি, এখানেও তাহলে আবার জিপিআইওবি ওডিআর আগের জিনিসটাই করছি। দেখেন উপরের এই মেথড 2 আর মেথড 3 এর মধ্যে কোনো পার্থক্য নেই, এই যে স্টারটা আছে। বাট এবার এইখানের যে আগের যে স্টারটা ছিল না, ওই স্টারটাকে পরবর্তী লাইনে আমরা নিয়ে আসছিলাম। বাট এবার এই লাইনে আমরা এটাকে নামও দিছি, এটাকে একটা স্টার দিয়ে ডিরেফারেন্সিংও করে নিছি। এর ফলে আমাদের সেকেন্ড লাইনে আর স্টারটা নাই, কারণ আমাদের এই প্রথম লাইনের মাধ্যমে ডিরেফারেন্সিং এবং ক্যাস্টিংটা দেয়া আছে। আমার পরীক্ষা কোশ্চেন যদি হয়, যদি আমি সিটিতে বা মিডে দেই, তাইলে আমি তিনটা প্রসেসই বলবো যে একটা অ্যাড্রেসকে যদি আমি 13 ঘর লেফট শিফট করে একটা অর অপারেশন করতে চাই, এটা হলো অর অপারেশন, অর ইকুয়াল বেসিক্যালি রিড করানো, অর ইকুয়াল বা এন্ড ইকুয়াল যেটাই করতে চাই না কেন, যদি কোনো একটা অপারেশন করতে চাই, তাহলে আসলে আমরা তিনটা মেথডে আসলে কিভাবে লিখতে পারি। আমি ধরেন অ্যাড্রেসের এইটা বলে দিব 0x4800 বা অ্যাড্রেসের আইডিটা বলে দিব, আপনাদের জাস্ট হলো যে তিনটা লাইন লিখতে হবে ঠিকভাবে, যে কোথায় আসলে আমি কখন ইউজ করতেছি। মেথড 2 তে আমরা টেস্টিংটা আলাদা করতেছি, ডিফারেন্সিংটা আলাদা লাইনে করতেছি। মেথড 3 তে আমরা টেস্টিং আর ডিফারেন্সিংটা একই লাইনে করতেছি। আর মেথড 1 এ আমরা কোনো নাম দিতেছি না, শুধু অ্যাড্রেসটাকে ধরেই আমরা কাজটা করতেছি। এই হলো যে তিনটা ডিফারেন্ট অ্যাড্রেসে আসলে একটা মেমরি অ্যাড্রেসকে মানে অ্যাক্সেস করা। আরেকটা জিনিস আছে, আপনারা দেখবেন এখানে একটা ভোলাটাইল নামে একটা শব্দ আছে। এই ভোলাটাইলটা কেন ইউজ হয়, আমরা মানে এইখানে ইউজ হইতেছে বা পরেরগুলো ইউজ হইতেছে, এটা আমরা কেন ইউজ করতেছি। আনসাইন্ড ইন্টিজার নিজেই তো একটা ভেরিয়েবল টাইপ, বাট আমি কেন আলাদা একটা ভোলাটাইল নামে শব্দ আসলে ইউজ করতেছি। টিপিক্যালি বলতেছে কম্পাইলার্স minimize the number of memory accesses by temporarily storing the memory value in a register and then repeatedly using it without accessing the memory. যেটা হয়, ধরেন ভোলাটাইল ইউজ না, যেটা হয় যে আমি একটা নিয়ে কাজ করব, ধরেন আমার একটা কাজের পরে এই কাজটা চলে আসছে, তো ধরেন এইখানে আমি একটা ডাটা পাইছি a is equal to 1, তো আমি পরের স্টেপে এইটা ধরে কাজ করতেছি a is equal to 1, এখন হলো ধরেন b আসছে, তাহলে এই দুইটা যোগ করব, b is equal to 1, তাহলে একটা যোগ করলে আসবে ধরেন c এর মধ্যে স্টোর করতেছি, তাহলে c is equal to 2, এরকম একটা কাজ করতেছি। কিন্তু কথা হলো যে প্রত্যেকটা এরপরে আবার ধরেন আবার ইউজ করতেছি, কিন্তু এরকম স্টেপ নামার সময় যদি ইনিশিয়াল স্টেপে কোনো কারণে বাইরে থেকে হার্ডওয়্যারের মাধ্যমে এই এ এর ডাটাটা চেঞ্জ করে দেওয়া হয় না, এ হলো যে পরের স্টেপে গেছে ঠিক আছে, বাট আমি এর 3 করে দিছি, তখন কিন্তু আপনার পরবর্তী স্টেপগুলো ক্যালকুলেশনগুলো ভুল আসতে থাকবে। তার মানে কারণ কি, আপনি আর কিন্তু ওই একবার যে এর ডাটাটা এখান থেকে নিছেন ওইটাকে আর আপডেট করেন না, ওইটাকে বারবার আসলে ওই একই সেম জিনিস ধরে আসলে কাজ করে যাচ্ছে। তো এই জিনিসটাই আসলে ভোলাটাইলটা করে, ভোলাটাইল এই এররটাকেই আসলে মিনিমাইজ করে, যে হলো যে যদি আমি এর ডাটাটা এইখানে আপডেট হয়, ও হলো যে এর জন্য প্রতি স্টেপ আগেই একবার হলো যে উপরের স্টেপে রেজিস্টারগুলোর মধ্যে কি ভ্যালু আছে ওইটা একবার চেক করে নিচ্ছে, কিছুই না, হলো চেক করে আপডেট করে নিতেছে ঠিক আছে কিনা, বা কোনো ধরনের আপডেট আসছে কিনা, আসলে ভালো, আগেটা নিয়ে কাজ করতেছে, বাট আপডেট আসলে একবার আপডেট করে নিতেছে। এইটাই বুঝছে যে টিপিক্যালি কম্পাইলার কি করে, টিপিক্যালি কম্পাইলারও তো আসলে কাজ মিনিমাইজ করতে চায় বা আপনার এনার্জি স্টোর করতে চায়। সো এই বারবার তো ব্যাক করাটা একটা খারাপ, মানে ওদের জন্য আসলে এনার্জি স্টোরটা খারাপ, বাট স্টিল আসলে যদি ভুল না হতে হয় আসলে জিনিসটা করতে হবে। সো এর জন্য বলে ও বারবার মেমোরি অ্যাক্সেসটা আসলে করে, ও কি করে, রিপিটেডলি ইউজিং ইট উইদাউট অ্যাক্সেসিং দ্য মেমোরি, একবার যে নিয়ে আসে ওইটা দিয়েই আসলে করতে থাকে। But a volatile মানে qualifier on a variable prevents the compiler from making such optimization on the variable. ওইটা বলছে যে এই ধরনের অপটিমাইজেশন করতে মানা করে, ও বললো যে বারবার চেক করো। When it is declared as volatile, the compiler is informed that even though no statements in the program appear to change, the value might still change. তার মানে বলতেছে যে ভ্যালু চেঞ্জ হইতে পারে, তো তুমি বারবার এটা চেক করে তারপরে এক একটা স্টেপ আসলে আগাও। তো এইখানে বেসিক্যালি এইটার জন্য আসলে ভোলাটাইল করা হয়েছে। আশা করি এই ভোলাটাইলের ইউজটা বুঝছেন। এই যে দুইটা এই স্লাইডটা আমি 3টা জিনিস বলছি ইম্পর্টেন্ট, এটা খুব ভালোভাবে দেখবেন, কারণ আপনাদের নেক্সট উইকে আসলে সিটি এই স্লাইডটা আর পরের স্লাইডটা। তো ইম্পর্টেন্স অ্যান্ড ফাংশনালিটি অফ জিপিআইও। তো জিপিআইওর ফাংশনালিটিতে আমরা 4টি বলছি, ডিজিটাল ইনপুট, ডিজিটাল আউটপুট, অ্যানালগ ফাংশন, আর একটা হলো যে অল্টারনেট ফাংশন, এই হিসাবে কাজ করে জিপিআইও। আচ্ছা, এই একটা স্লাইড। আর একটা বলছি যে এই স্লাইডের এই ক্যাস্টিংটা আসলে আমরা 3টা ডিফারেন্ট অ্যাপ্রোচে কিভাবে করতে পারি। আমি জাস্ট হলো একটা অ্যাড্রেস দিয়ে দিব, আপনাদের এই 3টা কোডের লাইনটা ঠিকভাবে লিখতে হবে আসলে, কখন আমরা স্টারটা ব্যবহার করতে কখন করতেছি না। আর একটা ছোট কোশ্চেন হতে পারে যে আমরা ভোলাটাইল হিসেবে কেন ডিক্লেয়ার করি একটা ভেরিয়েবল টাইপকে। এই হলো যে 3টা কোশ্চেন। কারো কোনো মানে কোশ্চেন বা কিছু জানার থাকলে বলতে পারেন। আজকের স্লাইড এই পর্যন্ত শেষ।